গল্পটা শুরু হচ্ছে কয়েকজন মাকে দিয়ে। তারা তাদের ছোট ছোট মেয়েদের ইয়োশির নজরে রেখে যায়। নজরটা কতটা কড়া ছিল সেটা পরে বুঝতে পারবে। ইয়োশি বাচ্চাদের একা বাড়িতে রেখে বাজার করতে বেরিয়ে পড়ে, কারণ হরর সিনেমার নিয়মিত এমন, আমি একটু যাচ্ছি, তোমরা ঘরে থাকো, আর তারপরেই বিপদ। বের হওয়ার আগেই সে তার মেয়েকে বলে দেয় ঘর থেকে বের হবে না। মেয়ে খুব ভদ্রভাবে মাথা নেড়ে বলে ঠিক আছে। হরর গল্পে এই ঠিক আছে কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এরপর কিছুই ঠিক থাকে না। ইয়োশি বেরিয়ে যেতেই বাচ্চারা লুকোচুরি খেলতে শুরু করে। লিটিল মেয়ে দৌড়ে দৌড়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু যত জায়গায় দেখে সব আগেই কেউ না কেউ দখল করে বসে আছে। শেষমেশ সেই ওয়াশিং মেশিনের ভেতরে লুকানোর সিদ্ধান্ত নেয়, আর সেখানেই ঘটে সেই ভয়াবহ ঘটনা। ছোট্ট মেয়েটির মৃত্যু হয়। এরপর থেকেই ইয়োশি গভীর হতাশায় ডুবে যায়। নিজের অপরাধ বোধ থেকে বাঁচতে সে সব দোষ একটা পুতুলের ওপর চাপিয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে না যখন এই পুতুলটা একবার ঘরে ঢোকে তখন আর বের হয় না, যেন সত্যিই কোনো অশুভ শক্তি তার সঙ্গে লেগে আছে। আমরা যে গল্পটা দেখছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে টান টান উত্তেজনায় রাখবে। 2025 সালে মুক্তি পেলেও ছবিটা এখনও অনুবাদ হয়নি, তাই অনেকেই এটাকে লুকানো রত্ন বলে। গল্পটা শুধু ভয়ঙ্করই না, শেষটাও এমন মোড় নেয় তুমি একদমই আন্দাজ করতে পারবে না। এখন আমরা আবার ট্র্যাজেডির সময়টায় ফিরে যাই। ইয়োশি কয়েকজন ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকে সেই মুহূর্ত থেকে বাচ্চাদের দায়িত্ব পুরোপুরি তার উপর। ভেতরে ঢুকে সে মেয়েকে জানায় যে তাকে একটু বাজারে যেতে হবে, আবারও বলে ঘর থেকে বের হবে না। মেয়ে আবারও আশ্বাস দেয়। ইয়োশি বেরিয়ে যেতেই বাচ্চারা আবার লুকোচুরি শুরু করে, কেউ কোণে, কেউ টেবিলের নিচে, কেউ আলমারিতে। খেলাটা জমে ওঠে। মেয়ে মরিয়া হয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু প্রতিবারই দেখে জায়গাটা আগেই কেউ নিয়ে ফেলেছে। এদিকে ইয়োশি হাইওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এক রহস্যময় লোককে দেখে। একবার তাকিয়ে সে ভাবে এই লোকের সাথে কথা বলার মতো সময় নেই এবং হাঁটতে থাকে। কেনাকাটা করতে গিয়ে সে শুনতে পায় কয়েকজন মহিলা বলছে এলাকায় সন্দেহজনক লোক ঘুরে বেড়াচ্ছে, এমনকি সরকার থেকেও সতর্কবার্তা এসেছে। এই কথা শুনেই তার মাথায় বাজ পড়ে। বাচ্চারা তো বাড়িতে একা। সে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু যানজট তাকে আটকে রাখে। সেই অপেক্ষাটা যেন অন্তহীন। অবশেষে সে বাড়িতে পৌঁছায়, কিন্তু ঘরটা অস্বাভাবিক নীরব। ভেতরে ঢুকে দেখে কেউ নেই। সে পাগলের মতো মেয়েকে খুঁজতে শুরু করে। প্রথমে ভাবে অন্য মায়েরা হয়তো তাদের বাচ্চাদের নিয়ে গেছে, কিন্তু মেয়ে নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে চোয়া নামের এক মাকে ফোন করে জিজ্ঞেস করে মেয়ে কি তার সঙ্গে আছে। চোয়া জানায় না, মেয়ে তো বাড়িতেই ছিল। এবার সত্যিটা স্পষ্ট হয়, মেয়ে নিখোঁজ। খবর শুনে সবাই জড়ো হয়। অন্য বাচ্চাদের জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তারা জানায় খেলার মাঝেই মেয়ে হঠাৎ উধাও হয়ে যায়। কেউ ভেবেছিল হয়তো সে ইয়োশির সঙ্গে বাইরে গেছে। এরপর শুরু হয় মরিয়া খোঁজ। মায়েরা পুরো এলাকা খুঁজতে ছড়িয়ে পড়ে। ইয়োশি ফোন পরে সুজুকি আর তার স্বামীকে খবর দেয়। খবর শুনে সুজুকি হতবাক হয়ে যায় এবং বাড়ির দিকে ছুটে আসে। সে পৌঁছানোর আগেই পুলিশ এসে যায়। অনেক খোঁজাখুঁজির পর কিছুই পাওয়া যায় না। যাওয়ার আগে পুলিশ বলে তারা খবর জানাবে। ইয়োশি টেবিলে বসে থাকে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, মেয়ে কোথায় গেল। সুজুকি তাকে শান্ত করার জন্য এক গ্লাস জুস অথবা চা দিয়ে যায়। কাপা হাতে গ্লাস ধরতে গিয়ে ইয়োশি সেটি ফেলে দেয়। টেবিল ক্লথ নোংরা হয়ে যায়। কাপড়টা ওয়াশিং মেশিনে দিতে গিয়ে সে অবাক হয়ে যায়। ভেতরে আগেই একটি চাদর আছে, অথচ সে নিশ্চিত ছিল মেশিন খালি ছিল। এর আগে সে পুরো ঘর পরীক্ষা করেছিল। ছুরি লুকিয়ে রেখেছিল। ছোট বাথটাবের মতো বেসিন ঢেকে দিয়েছিল। তখন এক ছোট মেয়ে সেই বেসিনে লুকিয়েছিল এবং মেয়েকে ওখানে অন্য একটি জায়গার দিকে দেখিয়েছিল। এখন আমরা দৃশ্যটা মিলিয়ে দেখি। ইয়োশি ছুরি লুকিয়েছে, ওয়াশিং মেশিনের ঢাকনা বন্ধ করেছে, বাথটা পরীক্ষা করেছে, আর সেই ছোট মেয়েটি যেদিকে ইঙ্গিত করেছিল সেটাই ছিল ওয়াশিং মেশিন। অর্থাৎ মেয়ে যে লুকানোর জায়গা খুঁজছিল তার শেষ আশ্রয় ছিল সেই ওয়াশিং মেশিনই। অবশেষে যখন ইয়োশি ওয়াশিং মেশিনের ভেতরে তাকায় তখন সে তার মেয়ের ভয়াবহ দৃশ্য দেখতে পায়। পরের মুহূর্তেই সে রক্ত হিম করা চিৎকার করে ওঠে। সেই চিৎকার যেন পুরো পাড়া জুড়ে ছড়িয়ে পড়ে, যেন সবাইকে জানিয়ে দেয় এখানে খুব খারাপ কিছু ঘটেছে। সবচেয়ে শীতল করা ব্যাপারটা ছিল ছোট্ট মেয়েটির শরীরের চারপাশে চাদরটা অর্ধেক জড়িয়েছিল। একটা ধারণা আছে হয়তো অন্য বাচ্চারা কৌতূহলবশত ওয়াশিং মেশিন চালু করে দিয়েছিল। ভাবতে পারো, লুকোচুরি খেলতে গিয়ে কেউ যদি স্টার্ট বাটন চাপিয়ে দেয়, এটা সত্যিই ভয়ঙ্কর এক মোড়। তবে সমস্যা হলো ইয়োশি বের হওয়ার আগে সবকিছু বন্ধ করে দিয়েছিল, তাই এই তত্ত্বটা পুরোপুরি নিশ্চিত নয়। সিনেমাতেও এর স্পষ্ট ব্যাখ্যা নেই, এটা শুধু একটা অনুমান। ইয়োশির চিৎকারের পর প্রতিবেশীরা ছুটে আসে এবং সত্যিটা জানতে পারে।
আর যে ছোট মেয়েটি জানত মেয়ে ওয়াশিং মেশিনের ভেতরে লুকিয়েছিল, সে কিছুই বলেনি। আগে সে ইশারায় মেয়েকে ওই দিকে যেতে বলেছিল। সরাসরি কিছু না বললেও তার আঙুলটা যেন অজান্তেই মৃত্যুর দিকেই দেখিয়েছিল। সময় দ্রুত এগিয়ে যায়। 1 বছর পরে মেয়ের বাবা মা অবশেষে সেই বাড়ি ছেড়ে চলে যায়। 1 বছর কেটে গেছে। ইয়োশির চুলও অনেক বড় হয়ে গেছে, কিন্তু মেয়ের মৃত্যু তাকে এখনও তাড়া করে ফেলে। সে এক সহায়তা গোষ্ঠীতে যোগ দেয়, যেখানে গভীর দুঃখে ভেঙে পড়া মানুষরা নিজেদের কষ্ট ভাগ করে নেয়। সুবিধার ব্যাপার হলো, এই গোষ্ঠীর সভা হয় সেই হাসপাতালে যেখানে সুজুকি কাজ করে। একদিন ইয়োশি নিজের গল্প বলার পালা আসে। সে শান্তভাবে কথা শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে। অন্তত ভালো দিক হলো তার স্বামী সুজুকি তার পাশে দাঁড়িয়ে থাকে। কিছুদিন পরে সুজুকির মা বাড়িতে আসে। তিনি মেঝেতে ধুলো দেখে বুঝতে পারেন ইয়োশির এখন আর ঘর পরিষ্কার করার মন নেই। তিনি চা ঢেলেই ইয়োশির পাশে বসেন, কিন্তু কাপ থেকে চা ছড়িয়ে পড়ে। শাশুড়ি চুপচাপ তাকিয়ে থাকে, আর ইয়োশি স্থির হয়ে যায়, যেন গাড়ির আলোয় ধরা পড়া হরিণ। শেষে শাশুড়ি হালকা হাসি দিয়ে বলে, চিন্তা করার কিছু নেই। তারপর তিনি একটি লিফলেট বের করেন। লিফলেটটিতে পুতুল পুড়িয়ে ফেলার একটি রীতির কথা লেখা আছে। নিয়ম খুব সহজ। একটি পুতুল কিনতে হবে, নিজের সব অপরাধবোধ তার উপর চাপাতে হবে, তারপর সেটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। শাশুড়ির ধারণা, এতে ইয়োশি হয়তো মানসিক মুক্তি পাবে। লিফলেটটিতে একটি নির্দিষ্ট জায়গার ঠিকানাও দেওয়া আছে। এরপর থেকে ইয়োশি প্রায় প্রতি রাতে সেই জায়গায় গিয়ে বসে থাকে, হয়তো কোনো অলৌকিক পরিবর্তনের অপেক্ষায়। ধীরে ধীরে সে আরও একা হয়ে পড়ে, কারণ সুজুকিকে প্রায়ই হাসপাতালে ডিউটিতে থাকতে হয়, আর ইয়োশি একা পড়ে থাকে তার চিন্তা আর সেই অদ্ভুত পুতুলের সঙ্গে। পরদিন সকালে ইয়োশি লিফলেটটি পড়ছিল। হঠাৎ কাগজটা তার হাত থেকে সরে গিয়ে বাতাসে উড়ে যায়। সে তাড়াতাড়ি নিচে নেমে কাগজটির পিছনে কয়েকটা ব্লক পেরিয়ে অবশেষে একটি বাজারে গিয়ে কাগজটা ধরে। ঠিক তখনই তার চোখ পড়ে একটি কাচের বাক্সে রাখা অদ্ভুত একটি জিনিসের ওপর, একটি পুতুল। সেদিন সন্ধ্যায় সুজুকি বাড়ি ফিরে অবাক হয়ে যায়। সে তার স্ত্রীকে গান গাইতে শুনতে পায়। মেয়ের মৃত্যুর পর থেকে এই শব্দ সে আর শোনেনি। টেবিলের কাছে এসে সে পুতুলটি দেখে চমকে ওঠে। ইয়োশি শান্তভাবে বলে, ভয়ের কিছু নেই, এটা শুধু একটা পুতুল। কিন্তু আসল অদ্ভুত ব্যাপারটা তখনই দেখা যায়। ইয়োশি পুতুলের সামনে এক প্লেট খাবার সাজিয়ে রাখে, যেন সে বাড়ির বিশেষ অতিথি। সুজুকি পুতুলটিকে ভালো করে দেখে। তার মুখে স্পষ্ট লেখা, এই বাড়িতে এখন কি চলছে। আর সত্যি বলতে কি, প্রশ্নটা একদম ঠিক। সময় যেতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে ইয়োশি পুতুলটিকে যত্ন করে পরিষ্কার করতে শুরু করে। সে পুতুলের নখ কাটে, চুল আঁচড়ে নতুন স্টাইল করে, এমনভাবে সাজায় যেন সেটা তার মৃত মেয়ের মতোই দেখতে লাগে। সুজুকি প্রথমবার এটা দেখে সত্যিই ভয় পেয়ে যায়, কারণ শুধু সাজানোই নয়, ইয়োশির নতুন কাপড় না কিনে সরাসরি মেয়ের আসল পোশাকে পুতুলটিকে পরিয়ে দেয়। দেখে মনে হয় অপরাধবোধ পুতুলে চাপিয়ে দাও থেরাপিটা সে একটু বেশিই সিরিয়াসভাবে নিচ্ছে। থেরাপি সেন্টারে সুজুকিকে বলা হয় এটা নাকি জাপানে অস্বাভাবিক কিছু নয়। সেশন পরিচালনাকারী মহিলা তাকে বোঝান যে ইয়োশির আচরণ স্বাভাবিক। তিনি একটা বই দেখান যেখানে মানুষ একই ধরনের আচার প্রাণীদের সাথেও করে। পার্থক্য শুধু এই, প্রাণীরা বাড়িতে থাকে আর পুতুলকে শেষে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু নিয়ম যাই হোক, দম্পতি পুতুলটিকে নিয়ে বাইরে ঘুরতে শুরু করে, যেন সে সত্যিকারের শিশু। একদিন এক ছোট মেয়ে এসে জিজ্ঞেস করে বাচ্চাটার বয়স কত। পরে বুঝতে পেরে যে এটা পুতুল, সে ভয় পেয়ে পিছিয়ে যায়। তবু ইয়োশি আর সুজুকি পুতুলটিকে নিয়ে ছবি তোলে, বেড়াতে যায়, একটা অদ্ভুত কিন্তু সুখী পরিবারের মতো। তাদের ঘরের দেয়াল ভরে যায় তাদের আর পুতুলের ছবিতে। যে কেউ দেখলে ভাববে এই বাড়িতে একটু বেশি নীরবতা আর একটু বেশি পুতুল। একদিন কথার মাঝে ইয়োশি বলে মেয়ের ঘটনার পর সে ওয়াশিং মেশিনকে ভয় পেত, কিন্তু এখন সে নতুন একটা কিনেছে, মানে পুতুলে দোষ চাপানোর প্রক্রিয়াটা কাজ করছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, সে কি পুতুলটাকে সত্যিই পুড়িয়ে ফেলবে নাকি ছাড়তেই পারবে না। কিছুদিন পর ইয়োশি গর্ভবতী হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম দেয়। শিশুটির নামও রাখা হয় মেয়ে, পুরনো মেয়ের স্মৃতিতে। নতুন শিশুটি আসার পর পুতুলটা ধীরে ধীরে ভুলে যাওয়া জিনিসে পরিণত হয়। দেয়ালে এখন নতুন মেয়ের ছবি। ইয়োশির মনও যেন শান্ত হয়, কিন্তু পুতুলটা, সে পড়ে থাকে খেলনার স্তূপের নিচে, একাকী। আর শিগগিরই বোঝা যাবে সে শুধু খেলনা নয়। ছোট মেয়ে বড় হতে থাকে এবং মায়ের সব মনোযোগ পায়। একদিন শিশুটি কাঁদতেই থাকে। ইয়োশি খেলনা খুঁজতে গিয়ে পুরনো পুতুলটা খুঁজে পায় এবং সেটি শিশুর পাশে রাখে। কিছুক্ষণ পর তারা দেখে শিশুটির গলায় শক্ত করে চুল জড়িয়ে আছে।
চুলগুলো পুতুলের চুলের মতোই। মনে হয় পুতুলটা যেন সত্যিই তাকে আঘাত করার চেষ্টা করেছে। ভয় পেয়ে পুতুলটিকে সরিয়ে স্টোরেজে রেখে দেওয়া হয়। 5 বছর কেটে যায়। ছোট মেয়ে এখন বড় হয়েছে। খেলার সময় সে স্টোরেজ থেকে পুতুলটি খুঁজে বের করে। ইয়োশি পুতুলটিকে দেখে আতঙ্কিত হয়, কিন্তু মেয়ের অনুরোধে খেলতে দিতে বাধ্য হয়। এরপর কি হয় তা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।